পররাষ্ট্রনীতি ঢেলে সাজাতে চায় সরকার। সবার সঙ্গে বন্ধুত্বের বদলে অগ্রাধিকারে বাংলাদেশ ফার্স্ট নীতি। অর্থনীতি নিরাপত্তা কৌশল হতে পারে ভিত্তি, বলছেন বিশ্লেষক। রাজভর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদক বিরোধী অভিযান, বেশ কয়েকজন আটক। কিশোর গ্যাং চাঁদাবাজির বিরুদ্ধে হুঁশিয়ারি আইজিপির। মব কালচার থেকে বেরিয়ে আসার আহ্বান। রাজধানীর নারিন্দায় এসি বিস্ফোরণ থেকে ভবনে আগুন, নারী সহ দগ্ধ ৩, দেয়াল ধসে আহত আরও ২ জন। জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি। ১০ বছরেও রিজার্ভ চুরির অভিযোগপত্র দিতে পারেনি সিআইডি। আলামত নষ্টের অভিযোগ বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে। সংস্থাগুলোর সমন্বয়ে উদাসীনতা দেখছেন বিশেষজ্ঞ। যুদ্ধ ঘোষণা করে আফগানিস্তানে হামলা পাকিস্তানের। ১৩৩ তালেবান সদস্য নিহতের দাবি ইসলামাবাদের। ৫৫ পাক সেনার প্রাণহানির দাবি কাবুলের। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। দেশের পররাষ্ট্র নীতিকে ঢেলে সাজাতে চায় নতুন সরকার। মন্ত্রীরা বলছেন, সবার সঙ্গে বন্ধুত্বের বদলে বাংলাদেশ ফার্স্ট হবে দেশের পররাষ্ট্র নীতি। বিশ্লেষকরা মনে করেন, নিজের চোখে বিশ্ব দেখা, অর্থনীতি ও শক্তিশালী নিরাপত্তা কৌশলই নতুন পররাষ্ট্রমন্ত্রীর মজবুত ভিত্তি হতে পারে। আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। জুলাই গণ অভ্যুত্থানের পর প্রথম গণতান্ত্রিক সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় সরগরম, কূটনীতিকদের আনাগোনায়। বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের বড় অংশীদার চীন, আর বাণিজ্য সম্পর্ক ও সীমান্ত সীমানা বিবেচনায় সবচেয়ে বড় প্রতিবেশী ভারত। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নজর মানবাধিকার, প্রতিরক্ষা সরঞ্জাম ও ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে। দীর্ঘদিনের অচলায়তন ভেঙে পাকিস্তানও চায় বাংলাদেশের সঙ্গে নতুন সম্পর্ক তৈরি করতে। বিএনপি সরকারের দায়িত্বপ্রাপ্তরা বলছেন, গেল ১৭ বছরের নতজানু কূটনীতি থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ। সরকার চায় বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতিতে ফিরে যেতে। ফরেন পলিসির মোটো হবে হচ্ছে বাংলাদেশ ফার্স্ট। আমাদের মেরুদণ্ড শক্ত করে আমরা সামনের দিকে এগোতে চাই। বিশ্লেষকরা মনে করেন, পররাষ্ট্রে সবার সঙ্গে বন্ধুত্বের যে নীতি তা ব্যর্থ হয়েছে। প্রশ্ন হচ্ছে, শক্তিশালী অর্থনৈতিক কাঠামো ও সামরিক কৌশল ছাড়া কি বর্তমান বিশ্ব ব্যবস্থায় নিজের মতো পররাষ্ট্রনীতি গ্রহণ সম্ভব? আমি যখন প্রথম বাংলাদেশ বলছি, প্রতিটি দেশকে বোঝানো যে তোমার সাথে সম্পর্ক আমার তোমার সাথে, কিন্তু তুমি যদি এখন আমার সাথে সম্পর্ক করতে চাও এই বলে যে তৃতীয় দেশের সাথে তোমারও একটা বৈরী সম্পর্ক তৈরি করতে হবে, যার সাথে হয়তো আমার একটা ভালো সম্পর্ক আছে, সেই জায়গায় আর বাংলাদেশ প্রথম হলো না। ফরেন পলিসি এবং ডিফেন্স পলিসির ভেতরে একটা কোঅর্ডিনেশন থাকতে হবে। সিকিউরিটি পলিসি যেমন প্রয়োজন, ডিফেন্স পলিসি যেটা আমাদের অলরেডি আছে, সেই ডিফেন্স পলিসি, ডিফেন্স ফোর্স, এইটাকে তেমন শক্তিশালী করতে হবে যেন আপনার ফরেন পলিসিকে তারা স্ট্রেনথেন করতে পারে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, বহুমেরুর বিশ্বে ডিপ্লোমেসিকে সাজানো যায় দুটি আলাদা ট্রায়াঙ্গেলে। একদিকে চীন পাকিস্তান, যাদের ফ্রেমে জিও ইকোনমিক্স এবং জিও সিকিউরিটি। অন্যদিকে ট্রেড অ্যান্ড কমার্সের সঙ্গে জিও পলিটিক্সের ফ্রেমে থাকবে ভারত ও যুক্তরাষ্ট্র। সিঙ্গাপুরের মতো ছোট একটা দেশ চায়নার সাথে তাদের ১১০ থেকে ১১৫ বিলিয়ন ডলারের বিজনেস আছে। অ্যাট দ্য সেম টাইম আমেরিকার সাথে তারা ব্যালেন্স করে চলতেছে তাদের মিলিটারিলি এগ্রিমেন্ট, আন্ডারস্ট্যান্ডিং, কোঅপারেশন এটা আছে। সুতরাং ব্যালেন্স করে চলা সম্ভব। আমি মনে করি না যে প্রথম বাংলাদেশ করা সম্ভব দুই দেশের নাগরিক হয়ে। এটা সম্ভব না। ফার্স্ট বাংলাদেশ আমাকে একটাই সিটিজেনশিপ হতে হবে। তারা বলছেন, পররাষ্ট্রনীতিতে শক্ত অবস্থান জানান দিতে জ্ঞান ও দর কষাকষিতে দক্ষ এমন কূটনীতিক গড়ে তুলতে হবে। পুনর্মূল্যায়ন করতে হবে পররাষ্ট্র সংক্রান্ত নানান নীতি। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। নিজ নিজ কর্মক্ষেত্রে ফিরতে শুরু করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। ইতোমধ্যে বেশিরভাগ উপদেষ্টা সরকারি বাসা ছেড়েছেন, তবে অনেকে এখনও আছেন সরকারি বাংলো বা অ্যাপার্টমেন্টে। তবে প্রায় প্রত্যেকেই গণমাধ্যম এড়িয়ে চলছেন, আছেন লোকচক্ষুর অন্তরালে। গত দুদিনে অন্তত ১০ জন সাবেক উপদেষ্টার বাসায় যায় সময় সংবাদ, কিন্তু বাসায় থাকার পরও কোনো উপদেষ্টা দেখা করতে রাজি হননি। মুঠোফোনেও যোগাযোগ করে তাদের বেশিরভাগকেই পাওয়া যাচ্ছে না। যদিও জনমনে প্রশ্ন আছে, কোথায় আছেন ইউনূস সরকারের উপদেষ্টারা? আতিকুর রহমান তমালের বিশেষ রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের
24 আগস্টে অভাবনীয় এক অভ্যুত্থানের পর 8 আগস্ট গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে 16 উপদেষ্টা নিয়ে যাত্রা শুরু করে অভ্যুত্থান পরবর্তী সরকার। পরবর্তীতে এই পরিষদে যুক্ত হন আরও কয়েকজন উপদেষ্টা, সঙ্গে যুক্ত হন কয়েকজন বিশেষ সহকারী। দায়িত্ব গ্রহণের 1.5 বছরের মাথায় নির্বাচনের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকারে আসে বিএনপি। কিন্তু নতুন সরকারের শপথের আগেই প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব দেশ ছাড়েন। 17 ফেব্রুয়ারি নতুন সরকারের শপথের পর রাতেই সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়েন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফি সিদ্দিকী। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজও ঢাকা ছাড়েন 22 ফেব্রুয়ারি রাতে। এসব কারণে সরকার পরিবর্তনের পর সভাপতির প্রশ্ন দেখা দিয়েছে, সাবেক উপদেষ্টারা কে কোথায় আছেন। গত দুদিন সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যমুনাতেই অবস্থান করছেন। তবে সরকারের দায়িত্ব শেষ করে তিনি যোগ দিয়েছেন ইউনূস সেন্টারে। চলতি মাসের শেষ দিন তিনি যমুনা ছেড়ে তার নিজ বাসভবন গুলশানে ফিরবেন বলেও জানা গেছে। নতুন সরকার গঠনের 1 মাসের মধ্যে উপদেষ্টাদের সরকারি বাসা ছাড়ার নিয়ম আছে। বিশেষ কারণে যদি দ্বিতীয় মাসেও থাকতে হয় তবে সরকারি ভাড়া পরিশোধ করতে হবে। উপদেষ্টারা কোথায় আছেন সেটি দেখতে মন্ত্রীপাড়ায় যায় সময় সংবাদ। ইউনূস সরকারের অন্যতম প্রভাবশালী এবং নানা সময়ের আলোচিত সমালোচিত উপদেষ্টা আসিফ নজরুল। 35 হেয়ার রোডের এই বাসায় থাকতেন সাবেক আইন উপদেষ্টা। কালকে সকালে চলে গেছে। কালকে গেছে? কই গেছে জানেন নাকি? হ্যাঁ, ইউনিভার্সিটিতে গেছে। সেটি ছেড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডের আগারে বাসায় ওঠেন তিনি। তবে তার সঙ্গে যোগাযোগ করতে একাধিকবার ফুলার রোডের বাসায় গিয়েও সাক্ষাৎ মেলেনি। 20 নম্বরের বাসাতে না? কখন গেল বাইরে? বাইরে গেছে ঘন্টাখানেক হয়ে গেছে। ঘন্টাখানেক হয়ে গেছে। হয় আমি নতুন বাংলাদেশ চাই অথবা চাই না। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদকে ফোন করা হলে এক ব্যক্তি ফোন ধরে বলেন তিনি বাসায় নেই। হ্যাঁ, ম্যাডামের যে মানে বাইরে বলতে মানে দেশের বাইরে নাকি? না, দেশের বাইরে না, বাসার বাইরে আছেন। পরে হেয়ার রোডের তন্ময় ম2তে গিয়ে দেখা যায় তিনি সরকারি বাসাতেই আছেন। ম্যাডাম আছে না? জি ম্যাডাম একটু আছে, কিন্তু উনি ব্যস্ত আছে, এই মুহূর্তে দেখা করতে পারতেছে না। উনি বলতেছে যে আমি এই মুহূর্তে একটু ঝামেলার ভিতরে আছি, মিটিং করব। যদিও পরপর দুদিন চেষ্টা করে তার সাক্ষাৎ মেলেনি। যিনি উঠছেন উপদেষ্টা, গণপূর্ত অধিদপ্তরের নথি বলছে বেশিরভাগ উপদেষ্টাই সরকারি বাসা ছেড়ে দিয়েছেন, বাকিরাও আছেন ছাড়ার প্রক্রিয়ায়। তবে এখনও সরকারি বাসায় আছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। তিনি আছেন মিন্টো রোডের 4 নম্বর বাসায়। স্যার ঘুমাচ্ছে। 35 মিন্টো রোডের বাসায় আছেন পররাষ্ট্র উপদেষ্টা। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন আছেন মিন্টো রোডের 5 নম্বর বাসায়। স্যারও বলছে ফোন দিব, নিজে আপনার কার্ডটা রেখে দিছে, সময় করে ফোন দিব। শিক্ষা উপদেষ্টা সিআর আবরার আছেন 34 মিন্টো রোডে। প্রত্যেকের বাসায় গিয়ে এবং মোবাইলে একাধিকবার কল করা হলেও তারা সাড়া দেননি। সরকারি আবাসন পরিদপ্তরের সূত্রে জানা গেছে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম, ওয়াহিদুদ্দিন মাহমুদ, ফরিদা আখতার, এম সাখাওয়াত হোসেন ও মোস্তফা সরোয়ার ফারুকী সরকারি বাসার সুবিধা না নিয়ে ঢাকায় নিজ বাসাতেই ছিলেন। পাথর লুটপাট যাতে বন্ধ হয় সেজন্যই তো ফিল্ডে গিয়েছিলাম। দায়িত্ব শেষে 18 ফেব্রুয়ারি বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি বেলায় আবারও কাজ শুরু করেছেন সৈয়দা রিজওয়ানা হাসান। একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে এতটুকু নিশ্চিত হয়ে গেছে যে উপদেষ্টারা সবাই দেশে আছেন। 2-1 বাদে সব উপদেষ্টাই গণমাধ্যমকে এড়িয়ে চলছেন। নৌপরিবহন মন্ত্রণালয় সামলানো এম সাখাওয়াত মুঠোফোনে জানান, দায়িত্ব পালন করলে তিনি নোয়াখালীর হাতিয়ায় নেওয়া একটি প্রকল্প দেখতে গিয়ে মানুষের সহযোগিতা পেয়েছেন। আগামী দিনগুলোতে নিজের লেখালেখি ও শিক্ষকতায় ফিরবেন তিনি। আমি মনে করি যে আমার যা সক্ষমতা ছিল, যা প্রজ্ঞা ছিল, যা সততা ছিল, সমস্ত কিছু দিয়ে আমি কাজগুলো করেছি। জনমানুষ বলছে অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার ভূমিকা বিতর্কিত ছিল না। ওই সময় তারা যদি আমাদের ক্ষমতা না গ্রহণ করতো তাহলে দেশের অবস্থা কি হতো সেটা আমরা বুঝতে পারি। আমি পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, সেই হিসেবে আমি বুঝতে পারি। 17 বছর আগে কি চুরি হয় নাই, চাঁদাবাজি হয় নাই? হয়েছে তো, কন্টিনিউয়াসলি হয়েছে। কিন্তু আমরা কি এই ডিবেটে, এই যে আমি বলতে পারছি ইন্টারভিউতে এসে, আপনি কি আমাকে কোশ্চেন করতে পারছেন? এই যে আমরা এই ডিবেটটাতে আসতে পেরেছি যে তারা সবাই অন্যায় করছে কি করে নাই, এটাই তো একটা অ্যাচিভমেন্ট না? তাই সবারই লোকচক্ষুর অন্তরালে চলে যাবার কোনো কারণ নেই বলেও মনে করেন তারা। নতুনের আগমনে পুরাতনের বিদায়, এটাই প্রকৃতির নিয়ম। তবে মানুষ বলছে ইউনূস সরকার ও তার উপদেষ্টারা সব দিক দিয়ে সফল সেটি বলার কোনো সুযোগ নেই। আছে নানাবিধ ব্যর্থতা, আছে বিচিত্র সব মব সন্ত্রাস, আটকাতে না পারার গ্লানিও।
তবে এটিও সত্য যে এই সরকার একটি সুষ্ঠু নির্বাচন করতে পেরেছে। আর সব কিছু বাদ দিলেও এই একটি কারণেই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই সরকার বিবেচিত হবে গুরুত্বের সাথে, ইতিবাচকভাবেই। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক বিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। মধ্যরাতে সেখানে পরিদর্শনে গিয়ে কিশোর গ্যাং, চুরি, ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে হুঁশিয়ারি দেন পুলিশ মহাপরিদর্শক। মব কালচার থেকে বেরিয়ে আসতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান তিনি। রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক বিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় কয়েকজনকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুরু হওয়া অভিযানে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের ডগ স্কোয়াড ব্যবহার করে ক্যাম্পের বিভিন্ন ব্লক ও আশেপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। পুলিশ জানায়, মাদক কেনাবেচা ও সেবনের অভিযোগের ভিত্তিতে বিশেষ এই অভিযান পরিচালনা করেন তারা। পাশাপাশি কিশোর গ্যাং এবং চাঁদাবাজির বিরুদ্ধেও হুঁশিয়ারি দেয় পুলিশ। ছিনতাইকারী, মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে এবং কিশোর গ্যাংয়ের কোনো দৌরাত্ম্য এই মোহাম্মদপুর আদাবরে থাকবে না। পরে মধ্যরাতে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে মোহাম্মদপুর আসেন পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির। এ সময় মব কালচার থেকে বেরিয়ে আসার জন্য নতুন প্রজন্ম এবং রাজনৈতিক দলগুলোকে আলোচনার টেবিলে বসার অনুরোধ জানান। পাশাপাশি সমস্যাকে পুঁজি করে কোনো মহলকে সুবিধা নিতে দেয়া হবে না বলেও জানান আইজিপি। নগরবাসীকে স্বস্তি দেওয়া, ছিনতাইকারীর কবল থেকে রক্ষা করা, এই মব কালচার থেকে বেরিয়ে আসার জন্য আমি আমার ইয়াং জেনারেশনের ভাইদেরকে অনুরোধ করব, বিশেষ করে পলিটিক্যাল লিডারদেরও বলবো, আপনারা সমঝোতার মাধ্যমে আপনারা আলোচনার টেবিলে বসে সকল সমস্যার সমাধান করেন। অনেক সময় হোয়াইট কলার ক্রিমিনাল যারা বিভিন্ন দলের ব্যানারে থেকে এই সমস্ত নেতৃত্ব দেয়, এগুলাকে আমরা আইনের আওতায় আনবো সঠিকভাবে। সাম্প্রতিক সময়ের অভিযান আইন শৃঙ্খলার নানা প্রেক্ষাপট তুলে ধরেন পুলিশ প্রধান। এছাড়াও পুলিশের সব মহল থেকে পোশাক পরিবর্তনের বিষয়ে আলোচনা চলছে জানিয়ে বলেন, পুলিশের শুধু পোশাক নয়, দরকার মনের পরিবর্তনও। পুলিশ সার্ভিস থেকে শুরু করে ফিল্ড লেভেল থেকে সবাই চাচ্ছে এটা ভিজিবল পোশাক। সরকার ব্যাপারে কনসার্ন, তারাও আলোচনার মাধ্যমে নতুন একটা কিভাবে সুন্দর পোশাক দেওয়া যায়। শুধু পোশাক না, আগে আমাদের পুলিশের মনের পরিবর্তন, রুহটাকে, কল্পটাকে সুন্দর করতে হবে। এটা যদি যত ভালো পোশাকই দেন না কেন, আমি যদি আমার পুলিশের যারা ফোর্স আছে, আমাদের অফিসাররা আছে, তারা যদি তাদের হৃদয়টাকে যে প্রকৃতপক্ষে সেবক হিসাবে কাজ করতে না চায়, তাহলে কিন্তু এটার পোশাক পরিবর্তন করেন, যাই করেন, অনেক অস্ত্র দিলেন, অ্যাপারেটাস দিলেন, কিন্তু কাজ হবে না। আসন্ন ঈদকে কেন্দ্র করে রাজধানীবাসীকে নিরাপদ রাখতে নিয়মিত রাতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ মহাপরিদর্শক। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ছুটির দিনে অমর একুশে বইমেলায় আজ প্রথম শিশু প্রহর। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন রিপোর্টার উম্মেহানি, সরাসরি যাচ্ছি তার কাছে। বইমেলা উদ্বোধনের পর আজ প্রথম শিশু প্রহর, এবং আজকের এই শিশু প্রহর আসলে শুরু হলো বাচ্চাদের আসলে রং তুলির মাধ্যমে, এবং রং তুলির সক্ষতার মাধ্যমে কিন্তু আজকে বাংলা একাডেমির এই প্রাঙ্গণে কিন্তু বাচ্চারা এসেছে, এবং তারা কিন্তু বিভিন্ন রং তুলির মাধ্যমে তাদের মনের যে চিন্তা সেটি আসলে প্রকাশ করছে। আসলে আমরা বাংলা একাডেমির কাছে জানতে চাইলে তারা বলেছেন যে আজকে আসলে যে প্রতিযোগিতা হচ্ছে সেটি আসলে বাচ্চারা তাদের চোখে কিভাবে বাংলাদেশকে দেখে, তারা ভাষা আন্দোলনকে কিভাবে দেখে, সেটি আসলে তারা প্রকাশ করছে। এবং আজকে যদি বলি যে এই পাশে যদি দেখতে পাচ্ছেন, শিশুদের কিন্তু রং তুলির মাধ্যমে কিন্তু আসলে আজকে দিনের শুরুটি হলো, অর্থাৎ বাংলা একাডেমি শিশুদের জন্য আয়োজন করেছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এবং দেখতেই পাচ্ছেন যে নানা বয়সী শিশুরা তাদের বাবা মাকে নিয়ে এখানে এসেছেন, এবং তারা মনের মাধুরী মিশিয়ে আসলে ভাষা আন্দোলনকে আঁকছে, তাদের চোখে আসলে তারা কীভাবে বাংলাদেশকে দেখে সেটি আঁকছে। এখানে মোট আসলে 3টি গ্রুপ করা হয়েছে। বাংলা একাডেমি বলেছে যে এখানে ক, খ এবং গ 3টি গ্রুপ করা হয়েছে, এবং সেই গ্রুপে ক যে গ্রুপটি রয়েছে সেটাতে আসলে বাচ্চারা তাদের নিজেদের মতো করে যেটি তারা চিন্তা করে সেটি আঁকতে পারবে, এবং খ গ্রুপকে নির্ধারণ করে দেওয়া হয়েছে ভাষা আন্দোলন, অর্থাৎ ভাষা আন্দোলনকে তারা কিভাবে ধারণ করে বা তাদের চোখে আসলে ভাষা আন্দোলন কিভাবে ফুটে ওঠে সেটি আসলে তারা তুলে ধরছে। এবং গ গ্রুপ যে গ্রুপটি রয়েছে সেটির আসলে বিষয়টি নির্ধারণ করা হয়েছে বহুমাত্রিক
গণতান্ত্রিক বাংলাদেশ, অর্থাৎ এই যে নতুন প্রজন্ম যাদের হাত ধরে আসলে ভবিষ্যৎ বাংলাদেশ নির্ধারণ হবে, তা সেটি আসলে মানে সেই নতুন প্রজন্ম আসলে কিভাবে বাংলাদেশকে দেখছে সেটি তারা আসলে এই রং তুলির মাধ্যমে ফুটে তুলবে। এবং আজকে শুক্রবার সেহেতু বইমেলা অমর একুশে বইমেলার যে মূল আকর্ষণটি থাকে সেটি হচ্ছে শিশু প্রহর, যেটি আসলে দুপুর এই সকাল 11টার দিকে শুরু হবে এবং দুপুর 1টা পর্যন্ত চলবে। যদিও এবার বাংলা একাডেমি জানিয়েছে যে শিশু প্রহরে আসলে সিসিমপুরের যে আয়োজনটি আমরা প্রতিবার দেখি সেটি থাকছে না, তবুও বাচ্চারা সকাল থেকেই বইমেলা প্রাঙ্গণে এসেছেন এবং এই ছিল আমার কাছে বাংলা একাডেমি থেকে অমর একুশে বইমেলার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বাংলা একাডেমিতে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা পেরিয়েছে 10 বছর। 92 বার তারিখ পরিবর্তন করেও আদালতে অভিযোগপত্র জমা দিতে পারেনি সিআইডি। সাবেক তদন্তকারী কর্মকর্তা জানান, তথ্য উদ্ঘাটনে নানাভাবে অসহযোগিতা করে বাংলাদেশ ব্যাংক। প্রাথমিক তদন্তে আলামত নষ্ট এবং হ্যাকারদের প্রত্যক্ষ সহযোগিতার ইঙ্গিত মেলে বলেও জানান তিনি। অর্থনীতিবিদরা মনে করেন, স্পর্শকাতর এ মামলার বিষয়ে আরও আগেই চূড়ান্ত ব্যবস্থা নেওয়া দরকার ছিল। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। অতি গোপনীয় কোড হ্যাকিংয়ের মাধ্যমে 2016 সালের 4 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্ক থেকে চুরি করা হয় বাংলাদেশের রিজার্ভ। 8 কোটি 10 লাখ মার্কিন ডলার চুরির 1.5 মাস পর হয় মামলা, কিন্তু 10 বছর পেরিয়ে গেলেও এখনও অভিযোগপত্র দিতে পারেনি সিআইডি। টানা 16 বছর আওয়ামী লীগ শাসনামলের মধ্যভাগে এ ঘটনার কুল কিনারা হয়নি পরের 8 বছরেও। 24-এ সরকার পতনের পর ডক্টর ইউনূস আমলের পৌনে 2 বছরেও আলোচনায় আসেনি রিজার্ভ চুরির মামলার। এ অবস্থায় জাতির কাছে সরকারের দায়বদ্ধতার কথা মনে করিয়ে দেন এই অর্থনীতিবিদ। ফরাসুদ্দিন সাহেবের যে কমিটি, উনি একটা রিপোর্ট দিয়েছেন, পরবর্তীতে এটার ফলো আপ এবং রিপোর্টটা যাই হোক, এটা তো তখনও প্রকাশ হয় নাই। ইন্টারিম গভর্নমেন্টে অনেক কিছু করছে বিয়ন্ড দেয়ার জুরিডিকশন। এটা তো জুরিডিকশনের ভিতরে, এটা কন্টিনিউড কেস, তো সেটার ব্যাপারে তো তাদের কোনো স্টেটমেন্ট শোনা যায় নাই। রিজার্ভ চুরির পর মামলা করতে বিলম্ব, তথ্য গোপন রাখা, বিদেশি সংস্থাকে এনে পরিকল্পিতভাবে আলামত নষ্ট করা সহ নানা অসহযোগিতা করে বাংলাদেশ ব্যাংক। এমনটা জানিয়ে সিআইডি তৎকালীন এই কর্মকর্তা জানান, বিশেষজ্ঞের প্রত্যক্ষ সহযোগিতায় অনিরাপদ করা হয় সুইফট সার্ভার। একটা সার্ভার বা 3-4টা কম্পিউটারে কাজটা করা হতো। এই 3-4টা কম্পিউটার এবং সার্ভারটা সারা দুনিয়া থেকে, মানে আমরা পাবলিকলি ইন্টারনেট বলতে যেটা বলি বা বুঝি, সেটা থেকে টোটালি বিযুক্ত একটা কাজী চায়না, উত্তর কোরিয়া, আমেরিকা, জাপান, বেলজিয়াম, ভারত, কোনো জায়গা থেকে আসলে তো সুযোগ নেই। পাশের রুম থেকেও সুযোগ নেই এটা করার। কার সহায়তা করেছে সেটাও আমরা চিহ্নিত করেছি এবং তার যে গ্রস একটা আছে সেটাও আমরা চিহ্নিত করেছি। তো যাই হোক, যখন তারা এবং এরা কিন্তু একটা লেমেন না, যারা কাজটা করেছেন তারা কিন্তু এই বিষয়ে বিশেষজ্ঞ মানুষ এবং ওয়েল পেড বিশেষজ্ঞ মানুষ। তার এইটাই তার কাজ, এই কম্পিউটার সুরক্ষা দেওয়া। 2024 সালে সিআইডির প্রতিবেদনে উঠে আসে রিজার্ভ চুরিতে বাংলাদেশ ব্যাংকের 12 কর্তার নাম। সুইফট সার্ভার সংবেদনশীল ব্যবস্থা হলেও তৎকালীন গভর্নর আতিউর রহমান সুইফটের মাধ্যমে আন্তঃব্যাংকিং লেনদেন ব্যবস্থা আরটিজিএস এর সংযোগ দেওয়ার অনুমোদন দেন এবং বাস্তবায়ন নিশ্চিত করেন। তদন্ত খতিয়ানেও উঠে আসে চুরি করা অর্থে সুবিধাভোগী সুইফট সার্ভার সংযুক্ত সহ ঊর্ধ্বতন অনেক কর্মকর্তা। যখন এই প্রশ্নটা এসেছে, কেন আপনি সুযোগটা করে দিলেন এই সিস্টেমটা, সুরক্ষিত সিস্টেমকে অরক্ষিত করার, তখন তারা একটা অজুহাত নিয়েছে। অজুহাতটা আমাদের কাছে কনভিন্সিং মনে হয়নি। সেটা দিয়ে দেওয়া যায়, অ্যারেস্টও করা যায়, কিন্তু একটা বড় ইস্যু এসেই যাবে যে ভুল করে ফেলেছে। একটু মানুষ ভুল করে না, করে ফেলেছে, এটার জন্য তাকে মানি লন্ডারিং আইন বা এরকম টাকা চুরি, এটার মধ্যে ঠিক বেশি হয়ে যাচ্ছে কিনা। রিজার্ভ চুরি অতি গুরুত্বপূর্ণ হলেও পরবর্তী 3 বছরে কেন্দ্রীয় ব্যাংকের কোনো বোর্ড মিটিংয়ে আলোচনায় আনেনি তৎকালীন পর্ষদ। এছাড়া অপরাধ কার্যক্রম 5টি দেশে সংযুক্ত থাকায় একাধিক তদন্তে অনেকটাই উদাসীন ছিল সংশ্লিষ্ট সংস্থাগুলো। বোর্ডে 3.5 বছরের মতন ছিলাম, তো ওই সময় আর এগুলো নিয়ে কিন্তু আলাপ হয় নাই। এবং এজেন্ডা না আসলে তো ইউ ক্যানট। উদ্যোগের যদি গ্যাপ থাকে তাহলেও কিন্তু আবার একটা সমস্যা হয়। এই গ্যাপটা ছিল, বাস্তবিক অর্থেই ছিল। এখন এটার একটা ষড়যন্ত্রের অংশ হতে পারে, আবার তাদের নিজস্ব কিছু অবহেলা তো ছিলই, এটা তো নিশ্চিত। তো সেই অবহেলাটা আরও বেশি প্রকাশ পেয়ে যেতে পারে, সেরকম পারফরমেন্সের কারণেও হতে পারে। এটা সত্যি
যে ইনক্লুডিং বাংলাদেশ ব্যাংক বা BFIU সহ আর কনসার্ন এজেন্সিগুলো যেই লেভেলের উদ্যম নিয়ে কাজটা করা উচিত ছিল, এটা আমরা সিআইডির পক্ষ থেকে খুবই অল্প কোঅপারেশন পেয়েছি। এটা ভদ্রতা করে আমি বললাম। 2024 সালের সেপ্টেম্বরে একপাক্ষিক অর্থচুরি মামলায় ফিলিপিন্সের RCBC ব্যাংকের 8 কোটি 10 লাখ ডলার বাজেয়াপ্তের নির্দেশ দেন ঢাকার একটি বিশেষ আদালত, কিন্তু আশানুরূপ বার্তা নেই বাংলাদেশ ব্যাংকের কাছে। মামলাটা এখন বাংলাদেশ এবং ফিলিপাইনে চলমান আছে। মামলাটির অভিযোগপত্র দাখিলের জন্য সবশেষ 18 ফেব্রুয়ারি দিন ধার্য থাকলেও 92 বার পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে 9 এপ্রিল। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। নরসিংদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে তরুণীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যার ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে কিশোরীর মা বাদী হয়ে 9 জনকে আসামি করে মামলা করেন। পুলিশ জানায় ইতোমধ্যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। গতকাল সকালে মাধবদীর কোতালির চরে সরিষাক্ষেত থেকে 15 বছর বয়সী কিশোরীর লাশ উদ্ধার করে পুলিশ। স্বজনদের অভিযোগ, 15 দিন আগে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় বখাটে নুরার নেতৃত্বে 5 থেকে 6 জন মেয়েটিকে তুলে নিয়ে ধর্ষণ করে। ঘটনা ধামাচাপা দিতে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের। এই মুহূর্তে নরসিংদীর মাধবদী থানায় আছেন সহকর্মী আশিকুর রহমান পিয়াল। সরাসরি যাচ্ছি তার কাছে। যে আমেনা বেগম যে কিশোরীর মরদেহটি উদ্ধার করেছে নরসিংদীর মাধবদীর সরিষার ক্ষেত থেকে, সেই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে গত 15 দিন আগে এই কিশোরীকে নুরা নামের যে এইখানকার স্থানীয় যে কিশোর গ্যাং আছে তার নেতৃত্বে কিন্তু কয়েকজন মিলে কিন্তু গত 15 দিন আগে তাকে ধর্ষণ করা হয়। ধর্ষণ করার পর কিন্তু স্থানীয় যে বিএনপির এক নেতা আছে সেই নেতার মাধ্যমে কিন্তু মীমাংসা করা হয়, এবং মীমাংসা করার পর কিন্তু যে বিভিন্নভাবে কিন্তু এলাকা ছেড়ে দেওয়ার জন্য কিশোরীর পরিবারকে কিন্তু চাপ দেওয়া হয়। গত পরশু দিন, যেটা গত বুধবারে নিহতের যে আমেনা বেগম, সেই আমেনা বেগমের বাবাকে নিয়ে যখন আমেনা বেগমের আত্মীয়র বাসায় আসলে নিয়ে যাচ্ছিল, তখনই কিন্তু নুরা সহ তার লোকজন নিয়ে কিন্তু এই কিশোরী আমেনা বেগমকে কিন্তু উঠিয়ে নিয়ে যায়। এরপর থেকে কিন্তু কিশোরী আমেনা বেগম নিখোঁজ ছিল, এবং গতকাল কিন্তু সেই মাধবদীর যে সরিষা ক্ষেত আছে সেই ক্ষেত থেকে কিন্তু তার মরদেহটি উদ্ধার করা হয় উন্না পেঁচানো অবস্থায়। আমরা এখন পর্যন্ত আসলে এই ঘটনার পরপরই কিন্তু আসলে এই যে আমেনা বেগম নিহত হওয়ার ঘটনার পরপরই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় কিন্তু এটা প্রতিবাদের ঝড় উঠেছে, এবং এর পর থেকে কিন্তু আজ সকালে কিন্তু ঢাকা রেঞ্জের যে ডিআইজি উনি কিন্তু যে এই জায়গায় নরসিংদীর যে ঘটনাস্থল সেই ঘটনাস্থল পরিদর্শন করেছে, এবং পুলিশের এই ঘটনার পরপরই কিন্তু পুলিশের বেশ কয়েকটি টিম কিন্তু অভিযান চালায় গতকাল, এবং এই গতকাল অভিযান চালিয়ে প্রায় এখন পর্যন্ত 5 জনকে কিন্তু গ্রেফতার করেছে। এবং যে 5 জনকে গ্রেফতার করার পরপরই যে কিন্তু এই আমরা যতটুকু জানতে পেরেছি তাদেরকে আসলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি যে ঢাকা রেঞ্জের যে ডিআইজি মহোদয় আসলে ঘটনাস্থল এবং এই মাধবদী থানা, আমি এখন যে থানায় আছি মাধবদী থানায় কিন্তু এসেছেন, এবং উনি সংবাদ সম্মেলনের মাধ্যমে আসলে বিস্তারিত জানাবে। আর বিশেষ করে পুলিশের সাথে নরসিংদী পুলিশ সুপারের সাথে কথা বলেছি, উনি আমাকে যে বিষয়টি জানিয়েছেন যে মূল হুতা যে নুরা, সেই নুরাকে কিন্তু গ্রেফতার করার জন্য কিন্তু পুলিশের বেশ কয়েকটি টিম কিন্তু কাজ করছে, এবং পুলিশের পাশাপাশি বিভিন্ন বাহিনী কিন্তু নুরাকে যে মূল আসামি তাকে গ্রেফতার করার জন্য কিন্তু অভিযান চালাচ্ছে। এবং যতটুকু আসলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ঘটনার পরপরই আসলে মামলা দায়ের হয়েছে গতকাল, এবং মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে রয়েছে, এবং ময়নাতদন্তের পরপরই আসলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল নরসিংদী থেকে আমেনা বেগম হত্যার সর্বশেষ খবর। নরসিংদী থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আশিকুর রহমান পিয়াল। দেখছেন সময় সংবাদ। ঈদের বেচাকেনায় ভিড় বাড়ছে নারায়ণগঞ্জের পাইকারি পোশাকের মার্কেটে। মানসম্মত দামে সাশ্রয়ী হয় চাহিদাও রয়েছে রাজধানী সহ সারা দেশে। এবার 200 কোটি টাকার পোশাক বিক্রির লক্ষ্য ব্যবসায়ীদের। আরিফ হোসেনের ছবিতে শওকত আলী সৈকতের রিপোর্ট।
ঈদের খুশিকে প্রাণবন্ত করে তোলে নতুন পোশাক। এজন্য নারায়ণগঞ্জের পোশাক তৈরির কারখানাগুলোতে বেড়েছে কর্মব্যস্ততা। দিনে 14 ঘন্টাও কাজ করছেন শ্রমিকরা। শবে বরাতের 1 মাস আগে থেকে কাজের চাপ, ঈদের উপলক্ষে ঈদের বাজেটটা এখন বেশি। কারখানা থেকে এসব পোশাক যাচ্ছে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার পোশাকের পাইকারি 14টি মার্কেটে। বিক্রি হচ্ছে শিশুসহ সব বয়সীদের আধুনিক ডিজাইনের নানা পোশাক। টাকাতে রেট কম আছে এখানে, মালের কোয়ালিটি ভালো, রুচিসম্মত মাল পাওয়া যায় যা আমরা সহজে বিক্রি করতে পারি। ক্রেতা চাহিদা মাথায় রেখে নিত্য নতুন ও আকর্ষণীয় ডিজাইনের পোশাকের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। তবে এবছর ভাঙচুর, জাফরান ও পারদ নামে নতুন 3টি ব্র্যান্ডের পোশাকের চাহিদা অত্যধিক বলে জানান ক্রেতারা। একটা হলো ভাঙচুর মাল চলতেছে, একটা জাফরান চলতেছে, আর এই পারদ মালটা চলতেছে। যতটুকু বেচা কিনা হয়েছে মোটামুটি ভালো। পাইকারিতে 300 থেকে 3000 টাকায় মিলে বাহারি পোশাক। এবারের মৌসুমে অন্তত 200 কোটি টাকার বিক্রির প্রত্যাশা ব্যবসায়ীদের। 65 বছরের পুরনো এই মার্কেটে রয়েছে 1000-এর বেশি ব্যবসা প্রতিষ্ঠান। কর্মসংস্থান হয়েছে লক্ষাধিক শ্রমিক কর্মচারীর। শওকত আলী সৈকত, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। দেখছেন সময় সংবাদ। খেলার খবর। সাকিব আল হাসানের নামে দায়ের করা হত্যা মামলার সত্যতা নেই। দেশ সেরা অলরাউন্ডারকে তাই দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে এনে সসম্মানে দেশের জার্সি গায়ে মাঠে নামতে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট। বিসিএল এর ম্যাচ দেখতে রাজশাহীতে গিয়ে গণমাধ্যমে এসব কথা বলেন তিনি। তো রিকশাওয়ালা ভদ্রলোক মানুষকে সাকিবের মতো একজন খেলোয়াড় বিদেশ থেকে মারবে, আমার কাছে এটা খুব সন্দিহান মনে হয় এবং আমার কাছে মনে হয় না যে ভালো জিনিস। তার জন্য সরকারের দায়িত্ব হওয়া উচিত যে ব্যক্তিটা, আমার কাছে মনে হয় যে ব্যক্তিটা তার নামে অভিযোগ করেছেন তার একটা সঠিক সমাধান হওয়া উচিত। এবং আমি সবসময় দোয়া করি যেন আল্লাহ তাআলা যেন তাকে একদম সসম্মানে বাংলাদেশের জার্সি পরে যেন এখান থেকে বাংলাদেশের রিটায়ারমেন্টটা নেয়। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এরপর এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন মালিহা সুহরাওয়ার্দী। ধন্যবাদ আলিফ। এই সময়ের বাণিজ্য নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।